সিলেটে ছাত্রলীগ নেতা বদরুলের হামলায় আহত খাদিজা মৃত্যুর সঙ্গে লড়ছেন হাসপাতালে। প্রিয় সন্তানের পরিণতিতে তছনছ পরিবারটি। দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজও বিক্ষোভ। অপরাধীর শাস্তি না হওয়া সহ আত্মকেন্দ্রিকতা বেড়ে যাওয়ায় সমাজে দেখা দিয়েছে মূল্যবোধের অভাব। পরিবার থেকে বাড়াতে হবে সচেতনতা, বলছেন বিশেষজ্ঞরা। গুলশানে জঙ্গি হামলার ঘটনায় হাসনাত করিমকে ৫৪ ধারা থেকে অব্যাহতি, তবে মামলায় গ্রেফতার থাকবেন। রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে অসঙ্গতি রয়েছে, ইউনেস্কোর প্রতিবেদনে দাবি বাংলাদেশ ভারত যৌথ কোম্পানির। বিদ্যুৎ বিভাগকে জানানোর সিদ্ধান্ত। বিশ্বব্যাংক, আইএমএফ ও এডিবির ভবিষ্যৎবাণী ব্যর্থ হয় সবসময়। নিউ ইয়র্কে একান্ত সাক্ষাৎকারে অর্থমন্ত্রী বললেন, যুক্তরাষ্ট্রের জিএসপি সুবিধা না দেয়া দুঃখজনক। এবং টাঙ্গাইলের কালিহাতীতে পুংলি নদীতে গ্যাস পাইপলাইনের লিকেজ। গাজীপুরের কালিয়াকৈর থেকে টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত সংযোগ বিচ্ছিন্ন। সময় সংবাদের সঙ্গে আছি আমি সঞ্জনা চৌধুরী। সিলেটের আউশা গ্রামে সৌদি প্রবাসী মাসুক মিয়ার ৩ ছেলে ও মেয়ে খাদিজাকে নিয়ে ছিল সুখের সংসার, কিন্তু সবকিছু ভেঙে তছনছ হয়ে গেছে তাদের। একসময় গৃহশিক্ষক, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা বদরুল পড়ানোর নামে উচ্ছৃঙ্খল আচরণ করায় তাকে বিদায় করে দেয়া হয়। এরপর আরও বেপরোয়া হয়ে ওঠে সে। শেষ পর্যন্ত বদরুলের চা পাতির কোপে এখন ঢাকার স্কয়ার হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন খাদিজা। এ ঘটনায় বাকরুদ্ধ খাদিজার মা সহ পরিবারের সবাই চান দৃষ্টান্তমূলক শাস্তি। বিস্তারিত ইকরামুল কবিরের রিপোর্টে, ছবি তুলেছেন দিগেন সিংহ। আজ 2টা দিন ধরে আমার বাচ্চা আমি দেখি না, আমারও খাদিজা। যে মেয়েকে এক পলকের জন্য চোখের আড়াল করতেন না মা মনোয়ারা বেগম, সেই মেয়ে মৃত্যুর সঙ্গে লড়ছে হাসপাতালের বিছানায়। এখন আহাজারি করা ছাড়া আর কি করার আছে তার? আদরে বড় হওয়া মেয়ে খাদিজার এসএসসি পরীক্ষার আগে ভালো ফলাফলের জন্য গৃহশিক্ষক রাখা হয় শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুনামগঞ্জের ছাতকের বদরুল আলমকে। কিন্তু শুরু থেকে তার আচরণে উচ্ছৃঙ্খলতা ধরা পড়ায় 4 মাসের মাথায় তাকে বিদায় করে দেওয়া হয়। যখন ক্লাস 10-এ পড়তো তখন ও বিভিন্নভাবে ট্রিট করতো। সে নিজেকে অমানুষ এবং সে কিভাবে মানুষ বানাবে আমাদের বাচ্চা, ওইটাই টের পাই। ওর চাচা হয়তো ওকে বিদায় করার একটা চেষ্টা করছিল, ও যার ধরুন 4 মাস রাখার পরে তো ওকে বিদায় করে দিছে। বাড়ি থেকে বের করে দেওয়ার পর বেপরোয়া হয়ে ওঠে বদরুল। মুঠোফোনে উত্ত্যক্ত করতে থাকে খাদিজাকে। এতে বন্ধ করে দেওয়া হয় খাদিজার ফোন। ইতারি অবস্থা দেখে আর বাচ্চা করে আমি মোবাইলটা হাতনে লইছি আজ 8-9 মাস ধরে। যে বোন নাওয়া খাওয়া করিয়ে দিত সেই বোন কাছে নেই। প্রতি মুহূর্ত কাটছে কষ্টে আদরের ভাই বোনদের। যখন একটি কুপানো হয়েছে তখন আমার বোনের অনেক কষ্ট হয়েছে, আমি বলতে পারবো না। আমার বোন ছাড়া আমার ঘুম লাগে না, আমি ঘুমাইতেও পারি না। সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা আক্তার নার্গিস সোমবার এমসি কলেজ কেন্দ্র থেকে বিকেলে স্নাতক 2য় বর্ষের চূড়ান্ত পরীক্ষা দিয়ে বের হয়। এরপরই কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগ সাবি শাখার সহ সম্পাদক বদরুল আলম ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। অবশ্য পরে তাকে ছাত্ররা ধরে গণপিটুনি দিয়ে পুলিশে দেয়। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। এদিকে সিলেটের কলেজ ছাত্রী খাদিজা বেগমের অস্ত্রোপচার শেষে 72 ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে রাজধানীর স্কয়ার হাসপাতালে। নিউরোসার্জারি বিভাগের প্রধান রেজা উস-সাত্তারের অধীনে তার চিকিৎসা চলছে। সকালে তার স্বজনরা জানিয়েছেন খাদিজার অবস্থার অবনতি ঘটেছে। সোমবার বিকেলে সিলেটের এমসি কলেজে পরীক্ষা শেষে বাসায় ফেরার সময় ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে আহত করে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা বদরুল ইসলাম। আহত অবস্থায় খাদিজাকে ভর্তি করা হয় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শারীরিক অবস্থার অবনতি হলে মঙ্গলবার সকালে খাদিজাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দুপুর 1টা থেকে 5টা পর্যন্ত অস্ত্রোপচার করা হয় খাদিজার। ডাক্তাররা বলেছেন 72 ঘন্টার পর্যবেক্ষণে আমাদেরকে রাখার জন্য পরামর্শ দিয়েছেন।
তবে ডাক্তার আমাদেরকে বলেছেন যে এটা খুবই অবস্থা আশঙ্কাজনক এবং বিভিন্ন মিডিয়ার মাধ্যমে বিভিন্ন ফেসবুকে ভাইরাল হচ্ছে যে উনি মারা গেছেন। আসলে উনি মারা যান নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে যেন হায়াত দেয় এবং ওনাকে যেন নেক হায়াত দেয়। আমরা দেশবাসীর কাছে দোয়া চাই। এই মুহূর্তে স্কয়ার হাসপাতালের সামনে আছেন আমাদের সহকর্মী তাফসির বাবু। খাদিজার সবশেষ পরিস্থিতি জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বাবু, আগে হাসপাতালে যিনি চিকিৎসক রয়েছেন তার সাথে আনুষ্ঠানিকভাবে কথা বলেছি এবং তিনি সর্বশেষ যে অবস্থাটি জানিয়েছেন যে চিকিৎসাধীন খাদিজার হার্ট রেট এবং পালস এগুলো স্বাভাবিক রয়েছে এবং তার যে ব্লাড প্রেশার সেটিও যেভাবে ছিল অপারেশনের আগ পর্যন্ত সেভাবেই রয়েছে, অর্থাৎ স্বাভাবিকভাবেই রয়েছে তারা বলছেন। তো এখান থেকে খারাপ কোনো কিছু ঘটেনি, যেরকম আগে ছিল এখনো সেরকমই রয়েছে। তো যেহেতু এই জিনিসগুলো ভালোভাবেই চলছে, 72 ঘন্টা তারা তাকে অজ্ঞান করেই এভাবে লাইফ সাপোর্টে রাখবেন এবং তারা জানিয়েছেন যে 72 ঘন্টা পরেই মূলত তারা লাইফ সাপোর্টটি একবার খুলে তারপরে দেখবেন যে স্বাভাবিকভাবে তার শরীর কিভাবে রেসপন্স করছে। যদি তারা দেখেন যে শরীর ভালোভাবে রেসপন্স করছে তখন তো ভালোভাবে চিকিৎসা চলবে। আর আমরা জিজ্ঞেস করেছিলাম যে যে চিকিৎসা দরকার সেটি বিদেশে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন আছে কিনা, তো তারা আমাদেরকে জানিয়েছেন যে এখনো পর্যন্ত তার বিদেশে নিয়ে যাওয়ার মতো কোনো পরিবেশ নেই। তার আসলে 72 ঘন্টা পরে লাইফ সাপোর্টে খুলে ফেলার পরে যখন তার শারীরিক কন্ডিশন দেখা হবে, তার রেসপন্স কিরকম সেটি দেখা হবে, এরপরে আসলে সেটি বিবেচনা করা যাবে যে বিদেশে নেওয়া যাবে কিনা। আর এখানে পরিবারের সাথে আমরা কথা বলেছি যে তারা আসলে এখানে রয়েছেন একটু বিক্ষিপ্ত অবস্থায়। তারা চাচ্ছেন যে সরকারি বা প্রশাসনের লোকজন তাদের সাথে একটু কথা বলুক, তাদেরকে একটু আশ্বাস দিক, এরকম কিছু আবেদন তারা করছেন। আর আমরা দেখেছি যে এখানে 11:30টার দিকে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান এসেছিলেন, তিনি ভিতরে গিয়েছেন, পরিবারের সাথে দেখা করেছেন, ডাক্তারদের সাথে কথা বলেছেন এবং বাইরে এসে তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে এই ঘটনা এবং এর সাথে আরো কিছু ঘটনা সব মিলিয়ে খাদিজার এই ঘটনার ফলে তারা বলছেন যে দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে একটা শঙ্কা তৈরি হতে পারে। তো যার ফলে এটা বিচার যেন খুব দ্রুত গতিতে হয়, সেই বিষয়ে যেন রাষ্ট্র যেন দায়িত্ব নেয়, সেই বিষয়ে তিনি একটি আহ্বান জানিয়েছেন। তো এই ছিল আসলে স্কয়ার হাসপাতাল থেকে সর্বশেষ। দর্শক, রাজধানী স্কয়ার হাসপাতাল থেকে খাদিজার শারীরিক পরিস্থিতির সবশেষ খবর জানাচ্ছিলেন রিপোর্টার তাফসির বাবু। এদিকে কলেজ ছাত্রী খাদিজার ওপর বর্বর হামলায় জড়িত ছাত্রলীগ নেতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজও সিলেটে বিক্ষোভ করেছে সাধারণ শিক্ষার্থীরা। পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সকাল 10টার দিকে ক্লাস পরীক্ষা বর্জন করে মহিলা কলেজের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে কলেজ গেট এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বর্বর হামলায় জড়িত ছাত্রলীগ নেতা বদরুল আলমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি ক্যাম্পাসে বহিরাগত প্রবেশে কড়াকড়ি আরোপ এবং ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হয়। কলেজ ছাত্রী খাদিজাকে নির্মমভাবে কুপিয়ে আহত করার প্রতিবাদে গতকাল 3 দিনের কর্মসূচি ঘোষণা করেন শিক্ষার্থীরা। আমরা কি এই ডিজিটাল দেশ চাইছিলাম? আমাদেরকে নিরাপত্তা নাই, এ দেশে থাকি। পরীক্ষা দিতে গিয়ে ওনার যদি কোনো নিরাপত্তা না থাকে তাহলে তো পড়ালেখার কোনো কথাই হয় না। বদরুল নামক নরপশুর সর্বোচ্চ শাস্তি ফাঁসি কার্যকর। আর এই মামলা সহ সাম্প্রতিক যত নারী নির্যাতন এবং হত্যা মামলাগুলো যেন দ্রুত বিচার ট্রাইব্যুনালে প্রেরণ করা হয়। এই দাবিগুলোর সাথে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং তার শিক্ষার্থীরা একত্রতা প্রকাশ করবে। এই মুহূর্তে সিলেট মহিলা কলেজে আছেন রিপোর্টার আব্দুল আহাদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আহাদ, জানা, আপনি যেমনটি বলছিলেন যে আসলে খাদিজার উপর শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর আক্রমণের প্রতিবাদে সিলেটের যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আজ বিক্ষোভ চলছে। আমি এখন আছি সিলেটের এমসি কলেজে। আসলে এই এমসি কলেজ থেকে পরীক্ষা শেষে বাসায় ফেরার পথেই মূলত খাদিজার উপর আক্রমণ করে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বদরুল এবং এই বদরুলের আসলে মূলত ফাঁসির দাবিতে আসলে বিক্ষোভে ফেটে পড়েছে সিলেটের সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন যে এখন এমসি কলেজের শিক্ষার্থীরা এখন তাদের কলেজের সামনে তারা বিক্ষোভ করছে এবং এই বিক্ষোভে সর্বস্তরের শিক্ষার্থীরাই অংশ নিয়েছেন এবং তারা বলছেন যে একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আরেকটি কলেজে এসে বিকেলবেলা যেভাবে আসলে একজন শিক্ষার্থীর উপর আক্রমণ করেছে সেটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না এবং তারা
তারা এই কলেজে তারা নিরাপত্তা দাবি করছে এবং তারা বলছে যে যখন অন্য কলেজ থেকে যখন শিক্ষার্থীরা এই কলেজে পরীক্ষা দিতে আসবে তখন যেন তাদের নিরাপত্তা নিশ্চিত করা হয় এবং কলেজে যেন সার্বক্ষণিক পুলিশ মোতায়েন থাকে, এই বিষয়টি তারা বলছেন। তো এর আগে আজ সকালে সিলেট সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে তারা গোটা শহর প্রদক্ষিণ করে কলেজের সামনে তারা অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেছিল এবং সড়ক অবরোধ শেষে তারা সমাবেশ করেছে। সেই সমাবেশ থেকে তারা 4 দফা দাবি তুলে ধরেছিল আমাদের সামনে এবং সেই দাবিগুলো হলো যে দ্রুত সময়ের মধ্যে বদরুলকে আলাদা একটি ট্রাইব্যুনাল গঠন করে যাতে তার শাস্তি নিশ্চিত করা হয়, সেই দাবিটি তারা করেছে। এবং আরেকটি দাবি করেছে তারা যাতে বদরুলের পক্ষে কোনো আইনজীবী আদালতে হাজির না হয়, সে কারণে তারা আইনজীবী সমিতির প্রতিও তারা দাবি জানিয়েছে এবং তারা বলছে যে একের পর এক মেয়েরা আক্রমণের শিকার হচ্ছে। আসলে আগে তনুকে হত্যা করা হয়েছিল, এরপর আফসানাকে হত্যা করা হয়েছিল, এখন সিলেটে খাদিজাকে হত্যা করা হয়েছে। তো এই সবগুলো হচ্ছে মূলত বিচারহীনতার কারণে। যদি একটি ঘটনার বিচার হতো তবে এই ধরনের ঘটনা হয়তো আর ঘটতো না এসব কলেজে, এমনটি তারা বলছে। এবং তারা বলছে যে এই তাদের কর্মসূচি তাদের অব্যাহত থাকবে যতদিন পর্যন্ত বদরুলের যে আশেপাশে যারা ছিল তাদেরকেও যদি ধরা না হয় তবে এই তাদের এই কর্মসূচি আরো অব্যাহত থাকবে। আমার কাছে এখনো পর্যন্ত এই ছিল সিলেটের এমসি কলেজের শিক্ষার্থীদের খবর। দর্শক, সিলেটের এমসি কলেজের সামনে থেকে জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার আব্দুল আহাদ। একদিকে অপরাধের শাস্তি না হওয়া, অন্যদিকে সামাজিক অবক্ষয়, পাশ্চাত্য সংস্কৃতির প্রভাব, পারিবারিক ও সামাজিক অস্থিরতার কারণে মূল্যবোধের অভাব দেখা দিচ্ছে সমাজে। পাশাপাশি মানুষের মধ্যে আত্মকেন্দ্রিকতা বেড়ে যাওয়ায় একজনের প্রতি আরেকজনের সম্মানবোধ কমে যাচ্ছে। এসব কিছু সমীকরণেই ঘটছে খাদিজা অথবা রিশার ওপর হামলার মতো ঘটনা। এ পরিস্থিতিতে সর্বস্তরে সচেতনতা বাড়ানোর তাগিদ দিলেন বিশেষজ্ঞরা। সেলিয়া সুলতানার রিপোর্ট। সিলেটের এমসি কলেজে প্রেমের প্রস্তাবে প্রত্যাখ্যাত হয়ে ছাত্রলীগ কর্মী কুপিয়ে মারাত্মক জখম করে ছাত্রী খাদিজাকে। এর আগে 24 ফেব্রুয়ারি মাধবপুরে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুল ছাত্রীর মা বাবাকে পেটানো হয়। সেপ্টেম্বরে মাদারীপুরের কালকিনিতে একই কারণেই স্কুল ছাত্রীকে ছুরিকাঘাতে হত্যা করে বখাটেরা। দেশের আনাচে কানাচে ঘটে যাওয়া এসব ঘটনা যে বিচ্ছিন্ন নয় তা বোঝা যায় প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায়, যখন রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের ছাত্রী রিশাকে জনসম্মুখে ছুরিকাঘাত করা হয়। সমাজবিজ্ঞানীরা বলছেন সমাজে পরিবর্তন হচ্ছে, কিন্তু প্রতিযোগিতামূলক সমাজ ব্যবস্থায় এখন মানুষ অসহিষ্ণু ও আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছে। যে ইন্ডিভিজুয়ালিস্ট সোসাইটি সেটা বাংলাদেশে এক্সপ্যান্ড করছে, সেটা যে কোনো দেশের মতো। এবং মানুষ যখন খুব বেশি ব্যক্তি স্বাতন্ত্র্য বোধ কিংবা তার মধ্যে ব্যক্তি স্বার্থপরতা কিংবা তার মধ্যে সেলফ ইন্টারেস্ট সিকিংটা যখন বাড়তে থাকবে, তখন এই ধরনের আমরা ভায়োলেন্ট বিহেভিয়ার দেখতে পারি। অন্যের প্রতি সহনশীলতার অভাব, সেখানে ওখানে সহনশীলতা দেখাতে হবে, অন্যের প্রতি সম্মান দেখাতে হবে। যে কোনো বিষয় পেতেই হবে এমন কিছু নয়, লাইফে অনেক কিছু আছে যে আমাদের ছেড়ে দিতে হয়, আবার কিছু কিছু জিনিস পেলে ভালো। এই ব্যাপারগুলো আসলে বাবা মার জায়গা থেকে শেখাতে হয়। আমরা যদি সাইকোলজিক্যাল পয়েন্টে বলি, সেটা হচ্ছে যে ভুল আচরণটা আসলে সঠিকভাবে পানিশড হচ্ছে না। এদিকে এ ধরনের ঘটনার কোনো বিচার না হওয়া ও শাস্তি না পাওয়ায় পুনরাবৃত্তির অন্যতম কারণ বলে মনে করেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আহ্বানে সাড়া দিয়ে বগুড়ায় আত্মসমর্পণ করেছে 2 জঙ্গি। এই মুহূর্তে বগুড়া শহরের শহীদ টিটু মিলনায়তনে আমরা আছেন আমাদের রিপোর্টার, সরাসরি চলে যাচ্ছে সেখানে। কোনো লক্ষ্য নেই। আমি সবাইকে বলবো যে আপনারা অপরাধকে ঘৃণা করবেন, কিন্তু অপরাধীকে নয়। অপরাধী নিজের অপরাধটা বুঝতে পারে এক সময়। আমি বাকিদের বলবো যারা এই পথে আছে তাদেরকে বলবো তোমরা ওই পথ থেকে ফিরে এসে আইনের কাছে আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে চলে আসো। এবং সবাইকে বলবো আমার মতো যাতে সংবাদ লোয়া না ভাসে, ওই রকম ভাবে তোমরা যাবা না, ওই পথে আর পা বাড়াবা না। সর্বোপরি আমি সবার কাছে দোয়া চাই এবং ক্ষমা চাই, যাতে বাকি জীবন ভালোভাবে চলতে পারি। এ বলে আমি আমার সংযুক্ত করতে। ঠিক আছে, থ্যাংক ইউ। দর্শক, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আহ্বানে সাড়া দিয়ে বগুড়ায় আত্মসমর্পণ করেছে 2 জঙ্গি। আমরা এতক্ষণ ছিলাম শেখ
রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে জাতিসংঘের পক্ষ থেকে উদ্বেগ জানিয়ে ইউনেস্কো যে প্রতিবেদন বাংলাদেশ সরকারকে পাঠিয়েছে তাতে বেশ কিছু অসঙ্গতি আছে বলে দাবি করেছে বাংলাদেশ ভারতের যৌথ কোম্পানি। তারা জানিয়েছে শিগগির এসব অসঙ্গতি বিদ্যুৎ বিভাগকে অবহিত করা হবে। তবে বিশেষজ্ঞদের এক পক্ষ প্রকল্পটি সমর্থন করলেও প্রকল্পের বিরোধিতাকারীরা ইউনেস্কোর এই উদ্বেগকে নিজেদের একটা জয় হিসেবেই দেখছেন। দেবাশিস রায় রিপোর্ট। সুন্দরবন প্রকৃতির এক অপার সৃষ্টি, যেখানে যুগের পর যুগ লোনা আর মিঠা পানির মিশ্রণে সৃষ্টি হয়েছে বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বনাঞ্চল, প্রাণবৈচিত্র্যের এক অকৃত্রিম আধার। অমূল্য জীববৈচিত্র্যের সম্মিলন ঘটানো সুন্দরবনের প্রান্তসীমা থেকে 14 কিলোমিটার দূরের বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্পটি নিয়ে দেশের ভেতরে বাইরে চলমান নানা বিতর্ক সমালোচনার মধ্যেই গেল আগস্টে ইউনেস্কো এর প্রতিবাদ জানিয়েছে। প্রকল্পটির কারণে বায়ু, পানি ও সমন্বিত দূষণ সহ বেশ কিছু বিষয়ে উদ্বেগ জানানো হয় সংস্থাটির পক্ষ থেকে। তবে প্রকল্পটি বাস্তবায়নে গঠিত যৌথ কোম্পানি BIFPCL এর দাবি বেশ কিছু অসঙ্গতি রয়েছে ইউনেস্কোর প্রতিবেদনে। পাশাপাশি বিদ্যুৎ সচিব বলছেন ঝুঁকি মোকাবেলায় নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপদ প্রযুক্তি। এই লেভেলের রিপোর্টে তথ্যগত ভ্রান্তি বা অসঙ্গতি ডিজায়ার্ড নয়। এটুকু বলতে পারি যে তথ্যগত কিছু ইনকনসিস্টেন্সি বা ভ্রান্তির মধ্যে নজরে আমাদের এসেছে, সেগুলো আমরা সরকারকে জানিয়ে দেবো। বায়ু দূষণ, পানি দূষণ, আমরা এগুলো প্রতিটার জন্য আমরা কিন্তু কাউন্টার মেজার্স নিয়েছি, যাতে সক্স, নক্স, ফ্লাই অ্যাশ এগুলো যাতে কম হয়। আমরা এমন কয়লা নির্বাচন করব যে কয়লাতে সক্সই থাকবে না। এখানে অর্থের দিকে তাকাচ্ছি না, আমরা চাচ্ছি যে আমাদের পরিবেশ ঠিক থাকুক। তবে প্রকল্পের বিরোধিতাকারীরা দৃঢ়ভাবে বিশ্বাস করেন যুক্তিযুক্ত জবাব দেওয়ার কিছুই নেই সরকারের হাতে। ইউনেস্কোর বিরুদ্ধে আমি একটা দেখলাম যে একটা সরকারের মধ্যে একটা অসহিষ্ণুতা এবং একটা এখানেও একটা ইউনেস্কোকে অস্বীকার করার একটা অ্যাটিটিউড কাজ করছে। যেসব তথ্যের ভিত্তিতে সরকার ইউনেস্কোর সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছে, আমি তাদের কাছে অনুরোধ জানাবো অনুগ্রহ করে এইসব তথ্যের ভিত্তিতে আপনারা যান না, কারণ এখানে পরাজয় অবধারিত হবে। এই বিশেষজ্ঞের বিরোধী মতের যুক্তিও অনেক। যে পরিমাণ সালফার ডাইঅক্সাইড বা যে পরিমাণ নাইট্রোজেনের অক্সাইড বা যে পরিমাণ ফ্লাই অ্যাশ হবে, সেটা আসলে একটা ফরেস্ট ইকোসিস্টেমের জন্য যে সহনীয় মাত্রা তার চেয়ে কম পরিমাণই হবে। সেটাকে যদি প্রপারলি মনিটর করা হয় তাহলে আসলে সুন্দরবনের ক্ষতি হওয়ার কোনো স্কোপ আমি দেখছি না। তবে বিরোধিতাকারীদের মতে প্রকল্পটির স্থান পরিবর্তনই একটি বড় সমাধানের পথ হতে পারে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, বিশ্বব্যাংক, IMF ও ADBর ভবিষ্যৎবাণী ব্যর্থ হয় সবসময়। নিউ ইয়র্কে সময় সংবাদকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি কথা বলেন। দাতা সংস্থাগুলোর ভবিষ্যৎবাণী সবসময় ব্যর্থ প্রমাণিত হয় উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের সাফল্যের কারণেই বিশ্বব্যাংক প্রেসিডেন্ট আগামী 17 অক্টোবর ঢাকা সফর করবেন। অর্থমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন হলেও বিনিয়োগের ক্ষুধার কারণে বিশ্বব্যাংকের অর্থ সহায়তা ভবিষ্যতে অব্যাহত থাকবে। যুক্তরাষ্ট্রের GSP সুবিধা না দেয়া দুঃখজনক উল্লেখ করে অর্থমন্ত্রী মন্তব্য করেন, বিশ্বের মধ্যে শুধুমাত্র রাশিয়া ও বাংলাদেশ এই সুবিধা থেকে বঞ্চিত। We take money from World Bank, and will continue to take money from them for many more years. Even when আমরা আরো improved হলেও হয়তো একটু rate of interest বাড়বে, কিন্তু টাকা we are an investment hungry country. সুতরাং World Bank will remain important. আমরা এখন IMF এর কোনো সাহায্য পাবো না, because আমাদের balance of payment problem নাই। IMF can help only when there is a balance of payment problem. আমরা তো অলরেডি 7% আছি, তারা কোনোদিন 7% বাংলাদেশে কেউ প্রজেক্ট করে নাই। সময় সংবাদে আরো থাকছে, আদম ব্যবসায়ী প্রতারণার ফাঁদে ব্রাহ্মণবাড়িয়া নবীনগরের শতাধিক মানুষ হাতিয়ে নিয়েছে মোটা অঙ্কের টাকা। অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। গুলশানে হলি আর্টিজানের হামলার ঘটনায় সন্দেহভাজন আসামি হিসেবে 54 ধারা থেকে হাসনাত করিম এবং তাহমিদকে অব্যাহতি দিয়েছেন আদালত। তবে মূল মামলায় আসামি থাকবে হাসনাত করিম। সকালে ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ নূর নবীর আদালত আসামিদের অব্যাহতি চেয়ে তাদের আইনজীবীদের করা আবেদনের শুনানি শেষে তা মঞ্জুর করেন। এর আগে গত 2 দিন আগে
তাহমিদকে জামিন দেয় ঢাকার সিএমএম আদালত। গত 3 আগস্ট রাতে রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে তাহমিদ এবং গুলশানের আড়ংয়ের সামনে থেকে হাসনাত করিমকে গুলশানের হলি আর্টিজানের হামলার ঘটনায় সন্দেহভাজন আসামি হিসেবে আটক করা হয়। পরে রিমান্ড শেষে 13 আগস্ট তাদের আদালতে হাজির করা হয়। টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পুংলি নদীতে তিতাস গ্যাসের পাইপলাইন লিকেজ হয়ে গাজীপুরের কালিয়াকৈর থেকে টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত গ্যাস সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। স্থানীয়রা জানান, সকালে উপজেলার পুংলি নদীর ওপর দিয়ে যাওয়া তিতাস গ্যাসের পাইপটি হঠাৎ করে ফেটে যায়। এ ঘটনায় গ্যাস বের হতে থাকে এবং পানিতে বুদবুদের সৃষ্টি হয়। কিছুক্ষণ পর পানির উপরিভাগে প্রায় 20 ফুট ওপর দিয়ে গ্যাস বের হতে থাকে। এতে এলাকায় ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়। স্থানীয়রা খবর দিলে কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু নাসার ঘটনাস্থলে গিয়ে তিতাস কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে গ্যাস সংযোগ বন্ধ করে দেয়। এদিকে তিতাস গ্যাস এলেঙ্গা স্টেশনের সহকারী ম্যানেজার নজরুল ইসলাম জানান, ঘণ্টাখানেক পর ঢাকা থেকে বিশেষজ্ঞ দল আসার পর মেরামত কাজ শুরু হবে। কালিয়াকৈর থেকে এলেঙ্গা পর্যন্ত সব পেট্রোল পাম্প ও সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ আছে। টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাক উল্টে খাদে পড়ে 4 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত 10 জন। সকালে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের জোকারচর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা বগুড়াগামী একটি ট্রাক মহাসড়কের জোকারচর এলাকায় পৌঁছালে চাকা ফেটে যায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায় ট্রাকটি। এ সময় ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই 4 জন নিহত হন। ট্রাকের হেলপার সহ আহত 10 জনকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে 3 জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন বগুড়ার শিবগঞ্জের আফসার, গাইবান্ধার সুজন রহমান ও পাবনার সোহেল মিয়া। সময় সংবাদে আরো থাকছে। টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার 33তম জন্মদিনে ভক্ত সমর্থকদের পাশাপাশি শুভেচ্ছা জানালো আইসিসি। ব্রাহ্মণবাড়িয়ায় নবীনগর উপজেলায় এক আদম ব্যবসায়ীর প্রতারণার ফাঁদে নিঃস্ব হয়েছে শতাধিক মানুষ। এলাকাবাসীর অভিযোগ, বিদেশে পাঠানোর কথা বলে অনেকের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছে সে। ভুক্তভোগীরা পাওনা টাকা চাইতে গেলে উল্টো প্রাণনাশের হুমকি দিচ্ছে প্রতারক। পুলিশ বলছে, অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি উজ্জ্বল চক্রবর্তী ও জুয়েলুর রহমানের পাঠানো ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 50,000 টাকা বেতন হইব, ওইটা করে সে আমার 5 লক্ষ টাকা 3 বারে নিছে। 1 বছর পরে পুতে আমার মায়ের মুড়া করে। এভাবে আদম ব্যবসায়ী মোহাম্মদ দানিশ মিয়া ওরফে শৌকতের প্রতারণার বর্ণনা দেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার হতদরিদ্র মিলন বেগম। বিদেশ যেতে না পারার কষ্টে সম্প্রতি তার একমাত্র সক্ষম ছেলেও মারা যায়। সন্তান হারানোর শোক আর প্রতারকের কাছ থেকে পাওনা টাকা ফেরত না পাওয়ার বেদনায় প্রতিবন্ধী 2 সন্তানকে নিয়ে চোখে মুখে অন্ধকার দেখছেন এই বিধবা মা। এলাকাবাসীর অভিযোগ, শুধু মিলন বেগম নয়, শৌকতের প্রতারণায় পথে বসেছেন উপজেলার মেরাতলী, গৌরনগর, চিলিকুট, গাজীরকান্দি, গোকর্ণ ও কৃষ্ণনগরের শতাধিক দরিদ্র পরিবার। টোটালে 14 লক্ষ টাকা নিছে। 3 মাস পর আমার ছেলেরে আমার বাড়িতে পাঠাইছে। আমি কানের জিনিস, গলার চেইন, বন্ধক টন্ধক দিয়া লয়ে গেছি। হে আমার বাতিজরে নিল না, আমার ছেলেরে নিল না, না নিয়া শৌকতের বিরুদ্ধে বেশ কয়েকবার গ্রাম্য সালিশ বসালেও কোনো লাভ হয়নি। এমনকি পাওনাদাররা টাকা চাইলে উল্টো তাদের মেরে ফেলার হুমকি দিচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। হয়রানি করতেছে, সে টাকা দিবে না, সে আলো উল্টা হুমকি দিচ্ছে, যদি টাকা চাই তাহলে আমার আর আমার স্বামীকে জানে মেরে ফেলবে। তার ভাই বলছিল, ঠিক আছে আমরা পারিবারিকভাবে বসা এই যে মিলন বেগমের ছেলের মারা গেছে, এ টাকাটা আমরা দিয়ে দেবো, এখন পর্যন্ত দেইনি। অবশ্য জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তা তদন্তে প্রমাণ পেলে শৌকতের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। থানায় গিয়ে মামলা করলে সে যেখানে থাকুক, যদি বাংলাদেশে থাকে, আমরা সর্বোচ্চ চেষ্টা করব তাকে আইনের ভিতরে নিয়ে আসার জন্য, যাতে মানুষ এতগুলো টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে এই বিষয়টা যাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়, সেই চেষ্টা আমরা ইনশাআল্লাহ করব। শৌকত বর্তমানে রাজধানীর পূর্ব কাফরুল পাকা মসজিদ এলাকায় বাস করে বলে জানায় এলাকাবাসী। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। অতিরিক্ত রোগীর চাপে বহির্বিভাগে সেবা দিতে হিমশিম খাচ্ছে রাজধানীর বেশিরভাগ সরকারি হাসপাতাল। সময় সংবাদের প্রতিবেদন প্রচারের পর এই মুহূর্তে রাজধানীর আগারগাঁওয়ে পঙ্গু হাসপাতাল পরিদর্শনে গেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক। সেখানে দুঃখিত দর্শক, আমরা এই সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। কিছুক্ষণ পরে আমরা আবারও চেষ্টা করব এই বিষয়ে জানানোর। চলে যাচ্ছি পরের খবরে।
1,02,00,000 টাকা আত্মসাতের অভিযোগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপপরিচালক তামজিদ সারোয়ারকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন। সকালে রাজধানীর পাইকপাড়া থেকে তাকে আটক করা হয়। গতকাল সুনামগঞ্জ জেলার ধরমপাশা থানায় তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করে দুদক। হামলার এজাহারে বলা হয় 2010 থেকে 2012 সালের মধ্যে সুনামগঞ্জে নির্বাহী প্রকৌশলী থাকা অবস্থায় সড়ক নির্মাণ প্রকল্পের 1,02,42,000 টাকা আত্মসাৎ করেছেন তিনি। বর্তমানে তিনি এলজিইডির ঢাকা আরবান ম্যানেজমেন্ট সাপোর্ট ইউনিটের উপপরিচালক পদে কর্মরত আছেন। দর্শকের আগে রিপোর্টটাতে আমরা এখন সংযোগ স্থাপন করতে সক্ষম হয়েছে। চলে যাচ্ছে রিপোর্টার রাকিবের কাছে। আপনি জানেন যে মূলত গত পরশুদিন সময় টেলিভিশনে ঢাকা শহরের যে সরকারি হাসপাতালগুলো রয়েছে তার বহির্বিভাগের চিকিৎসা ব্যবস্থা নিয়ে সংবাদ প্রচার করার পরে আজ মূলত আমরা দেখছি শেরেবাংলা নগরে যে পঙ্গু হাসপাতাল রয়েছে সেখানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী পরিদর্শন করতে এসেছেন এবং তিনি এই মুহূর্তে বিভিন্ন বহির্বিভাগগুলো পরিদর্শন করছেন। আপনি যদি দেখেন যে এই বর্তমানে কিন্তু পঙ্গু হাসপাতালের প্রচুর সংখ্যক রোগী রয়েছে এবং তারা কিন্তু এই মুহূর্তে ডাক্তার দেখানোর জন্য অপেক্ষা করছেন। এবং এখানে আমরা যদি আস্তে আস্তে আপনাকে একটু মন্ত্রীর কাছে নিয়ে যেতে চাই, যদি আমরা আপনাকে দেখাতে যাই যে মন্ত্রী কিন্তু যে বিষয়টি বারবার আমাদেরকে বলছেন যে যাতে সরকারি হাসপাতালে স্বাস্থ্য সেবার সর্বোচ্চ উন্নতি হয় এবং যাতে কোনো রোগী এসে এখানে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত না হয় সেজন্য তারা কিন্তু শতভাগ চেষ্টা করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তবে আমরা যে বিষয়টি আপনাদেরকে আসলে সংবাদের মাধ্যমে গত পরশুদিন দেখিয়েছিলাম যে সরকারি হাসপাতালে যে দর্শক, অতিরিক্ত রোগীর চাপে বহির্বিভাগে সেবা দিতে হিমশিম খাচ্ছে রাজধানীর বেশিরভাগ সরকারি হাসপাতাল। সময় সংবাদে প্রতিবেদন প্রচারের পর রাজধানীর আগারগাঁওয়ে পঙ্গু হাসপাতাল পরিদর্শনে যান স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালিক। সেখান থেকে আমাদের জানাচ্ছিলেন রিপোর্টার মাহমুদ রাকিব। তবে আমাদের প্রতিবেদনটি মাঝখানেই প্রায় সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। চেষ্টা করবে এ বিষয়ে বিস্তারিত আরো পরে জানান। দেবী দুর্গাকে সাজাতে অলংকার, দেবীর শক্তির প্রতীক অস্ত্র ও মঞ্চের কাঠামো সরবরাহে ব্যস্ত সময় পার করেছেন কেরানীগঞ্জের কালিন্দী ইউনিয়নের খাগাইল গ্রামের কারিগররা। দেবীকে সাজাতে সৃষ্টির আনন্দের পাশাপাশি বাড়তি আয়ের জন্য গৃহবধূরাও সামিল হয়েছেন অলংকার তৈরির কাজে। গতবারের চেয়ে এবার পূজা মণ্ডপ বেশি হওয়ায় ভালো অর্ডার পেয়ে খুশি কারিগররা। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। সারা বছর বিয়ের মুকুট, বিভিন্ন পূজা ও কীর্তন আসরের সরঞ্জাম বানিয়ে সংসার চালান কেরানীগঞ্জের এই খাগাইল গ্রামের অধিকাংশ পরিবার। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে তারা এখন যুক্ত হয়েছেন প্রতিমার অলংকার ও নানা সাজ তৈরির কাজে। গায়ের বধূ ও কিশোর কিশোরী সহ সবাই কাগজের বোর্ডে জরি, সুতা, পুঁতি ও পাথর লাগিয়ে তৈরি করছে মাথার মুকুট, কোমরে বিছা, শঙ্খ ও বালা সহ নানা অলংকার। পূজার সময় ঘনিয়ে আসায় বিভিন্ন মণ্ডপের চাহিদা অনুসারে এখন চলছে শেষ মুহূর্তের কারুকাজ। কারিগররা জানান উৎসবের আগেই এসব সাজ চলে যাবে বিভিন্ন পূজা মণ্ডপে। হাতের চুড়ি দেই, গলার হার দেই, কোমরের বিছা দেই, মাথার চূড়া দেই। 3 মাস আগে ব্যস্ত সময় করি নেই, 2টা পর্যন্ত 3টা পর্যন্ত কাজ করতে হয়। সংসার একটা বাড়তি আয় হয় আর মায়ের সাজাইতে ভালো লাগে। প্রতিমার অলংকার এসব সেট বিক্রি করা হয় 1 থেকে 5,000 টাকায়। এবার অর্ডার বেশি পাওয়ায় এই মৌসুমে ভালো আয় হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। এই সময়টা মনে করেন খাওয়ার সময়, রান্নার সময় পাওয়া যায় না, যাতে কাজ করতে পারি অতই ইনকাম। আমার হাতে টাকা থাকে, মনে করেন আমি সব আনন্দ ফুর্তি করতে পারি এই কাজ করলে। শুধু অলংকার নয়, অসুর বধে দেবী দুর্গা ধারণ করবেন 10 অস্ত্র। দশভুজা দেবীর জন্য টিনের কারুকাজে তীর, ধনুক, খড়গ, ত্রিশূল সহ অন্যান্য সামগ্রী সরবরাহ করছেন খাগাইলের কারিগররা। অসুরের খড়গ, মার খড়গ, ত্রিশূল, শঙ্খ চক্র, গদা চক্র, পদ্ম এখান থেকে তৈরি হইতেছে। গত বছর আমাদের মাল হয়েছে 4000, এই বছর হয়েছে আমাদের প্রায় 4,500 মতো হয়েছে, যে আগামী হয়তো আরো বাড়বো। ইতিমধ্যে কারিগরদের তৈরি অধিকাংশ অলংকার চলে গেছে পুরনো ঢাকার শাঁখারী বাজারে। দুর্গাপূজা শুরুর আগের দিন পর্যন্ত চলবে মণ্ডপে মণ্ডপে প্রতিমার সাজ, পেছনের পটভূমি ও অন্যান্য সরঞ্জাম সরবরাহ। হাজেরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। তার নেতৃত্বে বদলেছে বাংলাদেশের ক্রিকেট। মাঠ এবং মাঠের বাইরে থেকে পুরো দলকে এক সুতোয় গেঁথেছেন বাংলাদেশের সাফল্যের এই অন্যতম বাহক। তার প্রতি মানুষের ভালোবাসা, আবেগ সীমানা ছাড়িয়ে গেছে অনেক আগেই। দর্শক, বলা হচ্ছে টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার কথা। আজ তার 33তম জন্মদিন।
2 বছর আগে এই দিনেই পৃথিবীর আলোয় এসেছিল তার দ্বিতীয় সন্তান সাহেলও। 1983 সালের 5 অক্টোবর এই দিনে নড়াইল জেলায় জন্মগ্রহণ করেন মাশরাফি। পড়ালেখা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। 2 সন্তান মাশরাফির, বড় মেয়ের নাম হুমায়রা মুর্তজা আর ছোট ছেলের নাম সাহেল মুর্তজা। ফুটবল ও ব্যাডমিন্টনে আগ্রহ থাকলেও ছোটবেলায় ক্রিকেটের প্রেমে পড়েন মাশরাফি। বাংলাদেশের হয়ে সাদা জার্সিতে 2001 সালে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক হয় তার। কিন্তু 15 বছরের ক্রিকেট ক্যারিয়ারে ইনজুরির সঙ্গে যুদ্ধ করতে হয়েছে বেশ সময়। এ পর্যন্ত 7 বার পায়ে অস্ত্রোপচার করা হয়েছে, তারপরেও খেলে যাচ্ছেন বাংলাদেশের হয়ে। 2009 সালের পর ইনজুরির কারণে অধিনায়কত্ব হারালেও 2 বছর আগে আবারও ফেরেন বাংলাদেশের নেতৃত্বে। এ পর্যন্ত মাশরাফির নেতৃত্বে 28 ওয়ানডের মধ্যে 20টিতে জিতেছে বাংলাদেশ ক্রিকেট দল। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরো একবার। সিলেটে ছাত্রলীগ নেতা বদরুলের হামলায় আহত খাদিজা মৃত্যুর সঙ্গে লড়ছেন হাসপাতালে। প্রিয় সন্তানের পরিণতিতে তছনছ পরিবারটি। দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজও বিক্ষোভ। গুলশানে জঙ্গি হামলার ঘটনায় হাসনাত করিমকে 54 ধারা থেকে অব্যাহতি, তবে মামলায় গ্রেফতার থাকবেন। রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে অসঙ্গতি রয়েছে ইউনেস্কোর প্রতিবেদনে, দাবি বাংলাদেশ ভারত যৌথ কোম্পানির। বিদ্যুৎ বিভাগকে জানানোর সিদ্ধান্ত। বিশ্বব্যাংক, IMF ও ADBর ভবিষ্যৎবাণী ব্যর্থ হয় সবসময়। নিউ ইয়র্কে একান্ত সাক্ষাৎকারে অর্থমন্ত্রী বললেন, যুক্তরাষ্ট্রের GSP সুবিধা না দেয়া দুঃখজনক। এবং টাঙ্গাইলের কালিহাতীতে পুংলি নদীতে গ্যাস পাইপলাইনের লিকেজ। গাজীপুরের কালিয়াকৈট থেকে টাঙ্গাইলের এরেঙ্গা পর্যন্ত সংযোগ বিচ্ছিন্ন। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় news.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও এয়ারটেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গেই থাকুন সময়।